আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে আলোচনার দরকার ছিল, মন্তব্য মির্জা ফখরুলের। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা, এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। সরকারকে স্পষ্ট করতে বললেন জামায়াত আমির। নির্বাচন ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক বাহাস। যে বক্তব্যটা দিয়েছেন এটা নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। মানুষ এখন অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছে, মনে করছে যে কিছু কিছু কাজ এই সরকার করে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সমর্থিত সরকার, জনগণের আস্থায় সরকারের প্রতি আছে। ডিসেম্বর থেকে জুনে ভোট, রায় নিউজকে জানালেন ডক্টর ইউনূস। আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি, জুলাই আগস্টের ঘটনায় নিরপরাধ মানুষকে জড়িয়ে মামলা বাণিজ্য। এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়, যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। হজলাইটের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা। মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প, সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 জন। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক কারখানা প্রায় বন্ধ, সরকারকে দ্রুত পদক্ষেপের দাবি। কাশ্মীর সীমান্তে আজও গোলাগুলি, পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, বলছে নিউ ইয়র্ক টাইমস। তদন্তে চীন রাশিয়াকে চায় ইসলামাবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও শান্তি শৃঙ্খলা জড়িত বলেও মনে করেন তিনি। অন্যদিকে আরাকান আর্মিকে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। রোহিঙ্গা সংকটে দীর্ঘদিন ধরে ধুঁকছে বাংলাদেশ। লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিতে গিয়ে এখন তারা যেন বাংলাদেশের গলার কাটা। এখনও সীমান্ত পেরিয়ে মাঝে মধ্যে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের রোহিঙ্গারা, কিন্তু এত বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি তাদের নিজ দেশে। অন্যদিকে জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ চলছে আরাকান আর্মির। এমন বাস্তবতায় আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপরই সরকারের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও বলেছেন, আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, কারণ দেশের সার্বভৌমত্ব ও শান্তি শৃঙ্খলা এর সঙ্গে জড়িত। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা, এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কারের কথা বলা আছে। আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। অন্যদিকে জামাত ইসলামের আমির তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, রাখাইনের আরাকান আর্মিকে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার, কারণ এর সঙ্গে অনেক নিরাপত্তার বিষয় জড়িত থাকতে পারে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে বাহাস। এর মধ্যে ভোট নিয়ে জনমনে বিভ্রান্তি বাড়ছে বলে মনে করছে বিএনপি। তবে উল্টো সুর জামায়াত ও এনসিপির। তারা বলছে নির্বাচন বিলম্ব করতে নয়, বরং এই সরকারের প্রতি জনগণের আস্থার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার বিপক্ষে বিএনপি, জামায়াত এবং এনসিপি। সাইফুল ইসলামের রিপোর্ট।
কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় রোববার সাক্ষাৎকার দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। মানুষ এখনই নির্বাচন ও ক্ষমতার হস্তান্তর চাইছে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে যখন নানা মহলে সন্দেহ সংশয় বাড়ছে, তখন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি করবে কিনা জানতে চাইলে এনসিপি ও জামায়াত নেতারা বলেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না। উনি এটার উত্তর বলেছেন যে না, ব্যাপারটা এখন এরকম না, মানুষ এখন অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছে, মনে করছে যে কিছু কিছু কাজ এই সরকার করে যাবে। পাশাপাশি উনি এটাও খুব পরিষ্কারভাবে বলেছেন যে জুনের পরে ইলেকশন হবে না, জুনের মধ্যেই ইলেকশন হবে। এই বক্তব্যটার মধ্য দিয়ে নিজের কনফিডেন্সটাকে প্রকাশ করা, পাশাপাশি ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের যে সরকারটি এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা জনগণের সমর্থিত সরকার। এনসিপি ও জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে নেতিবাচক কিছু না দেখলেও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান মনে করেন, ডক্টর ইউনূসের বক্তব্যে আগামী নির্বাচন নিয়ে সংশয় আরও বাড়বে। এই বক্তব্য জনমনে যে বিভ্রান্তি তৈরি করবে, সেটা কিন্তু আগামী দিনের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের যে অভিযাত্রা, তার জন্য কিন্তু এক ধরনের সংশয় তৈরি করতে পারে। আল জাজিরায় সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে, তারা আসলে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায়। তাহলে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নাই। জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে স্পষ্ট বলা হয়েছে গণহত্যা হয়েছে শেখ হাসিনা নির্দেশে। এর ফলে এরকম গণহত্যাকারী আবার নির্বাচনে আসবে, এটা না আইন বলবে, না জনগণ বলবে, না আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে। নির্বাচনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে তো আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে তো নির্বাচনের প্রশ্ন আসবে। আওয়ামী লীগের বিচার ইস্যুতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতারা। এই সরকারকে আমরা সব দিকে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের জন্য সহযোগিতা। আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্যে সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জুলাই আন্দোলন হয়নি। গণতন্ত্রের আশায় জনগণ কারো অপেক্ষায় থাকবে না বলেও জানান তিনি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাব, ভাসানী ও আম জনতা দলের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এসব বলেন তিনি। জানান, কোনো সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। এ সময় অন্য রাজনৈতিক দলের নেতারা ডিসেম্বরে নির্বাচন করতে আগামী মাসের মধ্যেই রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির গণমাধ্যম রাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে সরকার পতনের কথা উল্লেখ করে তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র, যুবক, শ্রমিক তাদের জীবন দিয়েছে, তার বিনিময়ে অন্তর্বর্তী সরকার দেশের সমাজ এবং অর্থনীতিকে আবার ঠিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে সোলাইমান হত্যা মামলায় শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময়
আইনজীবীদের হাতে লাঞ্ছিত হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। পরে বিচারক আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দেয়। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। এ যেন মামলার রমরমা বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানির অভিনব কৌশল। 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সাথে অসংখ্য নির্দোষ মানুষের নাম জড়িয়ে দিচ্ছে একটি মহল। খোদ পুলিশ মহাপরিদর্শক করেছেন এমন মন্তব্য। যদিও এসব মামলাবাজদের নজরদারিতে রাখার দাবি আইন উপদেষ্টার। মাহফুজ আলম শ্রাবণ জুলাই আগস্ট আন্দোলনে নিহত হন রাজধানীর মিরপুরে। গেল 20 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন, যেখানে আসামি করা হয় অভিনেতা ইরেশ জাকের সহ 408 জনকে। ওই দিনই আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি পুলিশকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন। এই মামলার আসামি করার ধরন নিয়ে চলছে নানা সমালোচনা। এমনকি অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় বিস্মিত খোদ সংস্কৃতি উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই হত্যাকাণ্ড ঘিরে সারা দেশে শত শত মামলা হয়েছে। যেসব মামলায় নির্দিষ্ট আসামির পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে শত শত নাম, যা নিয়ে তখনও উদ্বেগ জানিয়েছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন। অভিযোগ রয়েছে এখনো মামলাগুলো নিয়ে বাণিজ্য করছে এলাকাভিত্তিক বিভিন্ন চক্র। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, মামলা করতে কোনো বাধা নেই, কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। হয়রানিমূলক ও ব্যবসার উদ্দেশ্যে করা মামলা নিয়ে কড়া মন্তব্য করেছেন পুলিশ প্রধানও। যেটা 5 আগস্টের পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। পলাতক পুলিশ সদস্যদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন আইজিপি। সজল দাস, নিউজ 24, ঢাকা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ভিডিও হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় 2 জনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি ও পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়, যার মধ্যে একজন জীবিত ছিলেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ফুটেজ হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ঘটনায় 2 জনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। সোমবার ট্রাইব্যুনাল আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন 25 মে ধার্য করেন। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে
তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও জুলাইয়ের 20 তারিখে দাখিলের কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 4 মামলায় 13 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। হজ ফ্লাইট 2025 উদ্বোধন করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আজ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুসল্লিরা। সন্ধ্যায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এবারের হজ যাত্রা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। জানান, আগামীতে হজ পালনে বিমানের পাশাপাশি জাহাজে জেদ্দায় যাবার ব্যবস্থা করবে সরকার। এদিকে হাবের মহাসচিব জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি চ্যালেঞ্জ থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে। বিমান ও পর্যটন সচিব নাসরিন জাহান বলেন, এবার হজ যাত্রায় সুষ্ঠু ব্যবস্থাপনায় উদাহরণ তৈরি করবে মন্ত্রণালয়। 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারি ভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আপনাদের মশলা মশাইল শিক্ষা দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। সুপ্রিম কোর্টকে পুরনো মর্যাদায় ফেরানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ও সমমনা আইনজীবীদের ঈদ পুনর্মিলনী সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, একজন আইনজীবীর ফি কত হবে তা নির্ধারণ করবেন একজন আইনজীবী। এই সিদ্ধান্ত সরকার বা কোনো সংস্থা নিতে পারে না। এছাড়াও সুপ্রিম কোর্টের সমস্ত প্রফেশনাল নেতৃত্ব ফেরানোরও আহ্বান জানান তিনি। ঈদ পুনর্মিলনী সভায় অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি MA মাহবুব উদ্দিন খোকন সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। আমরা চাই সুপ্রিম কোর্টকে আমাদের সেই পূর্ণ মর্যাদায় আমরা ফিরিয়ে আনতে যেন পারি। একজন লয়ারের ফি 5,000 টাকা হবে না 5 কোটি টাকা হবে তার ডিটারমাইন করার ক্ষমতা একমাত্র আইনজীবী। কোন সরকার বা কোন সংস্থা এই ডিটারমিন করতে পারে না। আমাদের এই সম্মান, হৃদয় গর্বিত সম্মান, আমাদের সুপ্রিম কোর্টের এই প্রফেশনাল এই যে বডি আছে সমস্ত বডির নেতৃত্বে আবার ফিরিয়ে আনতে হবে। চাহিদা বাড়লেও দিন দিনে কমছে গ্যাসের সরবরাহ। ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প কারখানায় কমছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, কমছে রপ্তানি আয়ও। তাই সংকট উত্তরণে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপের পরামর্শ বিশেষজ্ঞদের। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শিল্প উৎপাদনের মূল চালিকা শক্তি জ্বালানি। সেই জ্বালানি সংকটে ধুঁকছে এই ব্যবসায়িক খাত। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প মালিকরা বলছেন, শিল্পে 15 থেকে 20 PSI গ্যাস থাকার কথা থাকলেও গ্যাসের চাপ মিলছে 1 থেকে 2 PSI, যার ফলে বেড়েছে সংকট। 24 ঘন্টার 12 ঘন্টাই থাকে না গ্যাসের চাপ। সময় মতো উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে রপ্তানিও। আমাদের ডাইং এবং স্পিনিং মিল এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের গ্যাসের ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং সেই জায়গাটাই সবচেয়ে বেশি এখন সাফার করতেছে। একদিকে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথটা সংকুচিত হয়ে আসছে। গ্যাস বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জে বন্ধ অন্তত 35 কারখানা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কারখানা বন্ধের শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। গ্যাস সংকট যদি এভাবে আরো চলমান থাকে তাহলে পোশাক শিল্পের উপরে দারুণভাবে একটা
বিপর্যয় নেমে আসবে। অন্যদিকে চট্টগ্রামে গরমের সাথে বাড়ছে লোডশেডিং, কমছে গ্যাসের চাপ। এমন বাস্তবতার মধ্যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্প কারখানায়। সামনে আরও ভয়াবহ অবস্থার আশঙ্কায় শিল্প মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির এমন সংকট অব্যাহত থাকলে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু গতদিনও আমি দেখেছি 830 MMCFD সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা 1100 পর্যন্ত দিতে পারি। তো কোনো অবস্থায় তো 1000-এর নিচে মধ্যে যাওয়া উচিত না। অল্প কিছু টাকা লাগবে, ডলারই লাগবে, আমি মানলাম, কিন্তু এটা যে আমাদের শিল্পকে ব্যাহত করছে এটা তো বুঝতে হবে। বেসিক ইন্ডাস্ট্রিজ গ্রুপ বা বিগ ইন্ডাস্ট্রিজ গ্রুপ তাদেরকে আমি তাদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান করার সুযোগ দেওয়া উচিত। তার থেকে তার শিল্প কারখানা যখন স্বাবলম্বী হবে, চালাতে পারবে, তার বাড়তি যদি অংশ কিছু থাকে বিদ্যুৎ, সেটা সরকার কিনে নিতে পারবে। দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপের তাগিদ ভুক্তভোগীদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডিটোসের পক্ষ থেকে ডিটোস বাইক হবে জেতার প্রচারণার বিজয়ী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। 2 মাসব্যাপী আয়োজিত এই প্রচারণায় ডিটোসের ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 4 জন সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়। তাদের সকলকেই প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার। পরবর্তীতে প্রচারণা শেষে 6 জন মেগা প্রচারণার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তার ধারাবাহিকতায় গত 26 এপ্রিল সকালে রাজধানীর ধানমন্ডি 8-এর সুগন্ধা ফ্ল্যাগশিপ শোরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, সিনিয়র বিপণন ব্যবস্থাপক রৌফ এবং ব্র্যান্ড ব্যবস্থাপক সেলস শামস খাদি। বিজয়ী আফসানা মিমি, মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রোববার রাতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে পাকিস্তানে হামলা করবে ভারত, এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এই ঘটনায় দায়িত্বপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নয়াদিল্লির সাথে উত্তেজনায় ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বেইজিং। টানা 4 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে রোববারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। দ্রুত পাল্টা জবাব দিয়েছে ভারতও। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতেই নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। গেল সপ্তাহের সন্ত্রাসী হামলার পর 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে বৈঠকে ডেকে পাঠিয়েছেন শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার ভিত্তি তৈরি করাই মোদীর কূটনৈতিক তৎপরতার উদ্দেশ্য, এমনটাই দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে পেহেলগামে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। রোববার RIA নভোস্তিকে এক সাক্ষাৎকারে এমনটা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত সত্য বলছে কিনা তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ঘটনায় দায়িত্বপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2 দেশের সাথেই যোগাযোগ রাখছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।